দর্শক স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব পদ্মা সেতুতে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, বাঁধভাঙা উচ্ছ্বাস, 21 জেলা মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস, এ বিষয় নিয়ে আলোচনা করব। এর সাথে আজকের দিনের সমসাময়িক আরও দু একটি বিষয় নিয়ে আলোচনার আশা করি। এই জন্য আজকে আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার FCMA, আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। স্বাগত জানাচ্ছি আপনাদের 3 জনকেই। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন গতকাল বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে। আজ সেই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মানুষের মাঝে এক ধরনের আবেগ উচ্ছ্বাস কাজ করছে। সকাল থেকে আমরা দেখেছি যে ওই সেতু পার হওয়ার জন্য 2 পারের শত শত যানবাহন অপেক্ষা করছে। তো এই শুনতে চাই এ নিয়ে কথা আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। অন্য আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা। ভূমিকা আপনি বললেন যে আলোচিত একটি প্রকল্প উদ্বোধন হলো গতকাল। গত কয়েক বছরে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প, উন্নয়ন প্রকল্প নিয়ে যত আলোচনা হয়েছে তার মধ্যে সবথেকে বেশি আলোচনা হয়েছে পদ্মা সেতু নিয়ে। এর নানা রকমের নাটকীয় ঘটনা ইত্যাদি আমরা জানি। আমার বাড়িও পদ্মার ওপারে, সেই হিসাবে আমি বলতে পারি যে এই সেতুটি চালু হওয়ার ভেতর থেকে আমাদের কষ্টের কতগুলো জায়গার অবসান হলো। আমি মনে করি যে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের সাথে একটা বৈষম্যর শিকার হয়েছিল তারা। ওই অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ, বাংলাদেশের ইকোনমিতে তাদের অবদান, সম্ভাবনা এই জায়গা ছিল, কিন্তু একটা বৈষম্যর শিকার হয়েছিল। আমাদের যে কনস্টিটিউশন আছে সেখানে বলা আছে যে বাংলাদেশের অঞ্চলের সাথে অঞ্চলের, ব্যক্তির সাথে ব্যক্তির কোনো বৈষম্য করা যাবে না, কিন্তু দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই বৈষম্যটা ছিল। উদাহরণ হিসাবে একটা দুটো ঘটনা বলা যায়, কারণ বিস্তারিত বলা যাবে না। আমার মনে হয় আমরা ওইদিকে যদি না যাই, আমি যদি একটু এভাবে বলি যে পদ্মা সেতুর রাজনীতিতে আপনাদের অবস্থান কি? আপনারা কি এই উদ্বোধনী অনুষ্ঠানে কি আপনারা যোগ দিয়েছিলেন? আমাদের দলীয়ভাবে আমাদের নেতারা যোগদান করেনি, কারণ আপনি জানেন যে একই সাথে বাংলাদেশের গতকালকে সেতু উদ্বোধন হয়েছে, আবার বিস্তীর্ণ একটি অঞ্চলে বন্যা চলছে। এবং আমাদের জায়গা থেকে যে বক্তব্যটি ছিল যে এ ধরনের একটি স্থাপনা, এটি মানুষের অনেকগুলো সমস্যার সমাধানে ভূমিকা রাখবে, কিন্তু একই সাথে সমস্ত রোগের মহা ঔষধ এই সেতু, এটি যেমন ঠিক না। কেউ বলেনি যে মানে পদ্মা সেতু কোনো রোগের। আমরা আমাদের জায়গা থেকে বলছি, আমরা গত কয়েকদিন ধরে যে প্রচারণাটা দেখছি, এই প্রচারণাটা আপনাকে যদি সত্য প্রমাণ করতে হয় তাহলে আরো কতগুলো আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধুমাত্র আমি অমুক জেলার থেকে লাল শাক ঢাকা এনে বিক্রি করব, তমুক জেলার থেকে পান এনে বিক্রি করব, লাল শাক আর পান আনার জন্য এটি একটা কারণ, কিন্তু একমাত্র এই সেতুকে দিয়ে আপনি লাল শাক এবং পান ঢাকায় নিয়ে আসবেন, মাছ ঢাকায় নিয়ে আসবেন, এর বাইরে আরো কতগুলো কাজ নিতে হবে। আমি অন্য জায়গাটায় যাই। যেহেতু সিলেট সহ বিস্তীর্ণ অঞ্চলে বন্যা চলছে, আমাদের যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারা নেতৃত্ব ঢাকার বাইরে ছিলেন এবং এখনো আছেন, তারা ত্রাণ তৎপরতার সাথে আছে। আমি ফোকাস করতে চাই ওই জায়গাটায় যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এই ধরনের একটি স্থাপনা তার যাত্রা শুরু করেছে, মানুষকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এটি অনন্য, এটি কাঙ্ক্ষিত ছিল, এটি প্রয়োজন ছিল। একই সঙ্গে এর ভেতর থেকে এর সুফলটা যদি আপনি মানুষের কাছে পৌঁছে দিতে চান, আপনাকে আরো কতগুলো সাহসী পদক্ষেপ নিতে হবে এবং ইনক্লুসিভ কতগুলো
অ্যাকশনের দিকে আপনাকে যেতে হবে। ওই যে আমি বলছি যে আমার বাড়ি পদ্মার ওপারে, আমি 2 ঘন্টা আগে বাড়িতে পৌঁছে গেলাম, আমার স্বাভাবিক সময়ে 6-7 ঘন্টা লেগে যেত, এখন আমি আরো 2-3 ঘন্টা কম সময় আমি পৌঁছে যাব। পৌঁছে গিয়ে আমি যাতে দোকানে বসে, সাদা চোখে এটুক দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে তো ইফেক্ট, এর প্রতিক্রিয়া অনেক ব্যাপক। কাঞ্চন ভাই ওই জায়গাটায় ইফেক্ট, পদ্মা সেতু দেশের আর্থসামাজিক অবস্থায় পদ্মা সেতুর ভূমিকা, তার অবদান যে কত সুদূর প্রসারী হবে, সেটি তো এই পরিসরে আলোচনা নিশ্চয়ই করা যাবে। এটা একটা দীর্ঘ আলোচনা করা যায়। এবং আমি একটু লেখাপড়াও করেছি এটি নিয়ে, আমার বেশ কতগুলো লেখা বেরিয়েছে। আপনার এই আলোচনা নিশ্চয়ই আমি শুনবি, একটু শুনে আসি, ছোট্ট করে একটু শুনে আসি। জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক যারা রাত জেগে প্রোগ্রাম দেখছেন, এবং আমার বিজ্ঞ 2 সহ আলোচক এবং আমাদের কাঞ্চন ভাই। তো গতকালকে পদ্মা সেতু উদ্বোধন হয়েছেন, এটা তো সারা বাংলাদেশের মানুষ দেখেছে এবং এই আনন্দ উৎসবের ভাগীদার হয়েছে, এবং সারা বাংলাদেশেই এর প্রভাবটা ছিল। এখন যদি আপনি এই পদ্মা সেতুর কতগুলো অ্যাসপেক্ট আছে, যদি আপনি সেইভাবে আমাকে বলতে বলেন, যেমন একটা ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট, এখানে একটা সোশ্যাল বা সামাজিক যে অবস্থানটা, এর পরিপ্রেক্ষিতে যদি আমাকে বলতে হয়, তাহলে আমি বলবো যে বাংলাদেশের মানুষের জন্য, বাঙালির জন্য এটা সত্যি একটা মাইল ফলক। এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা, সেই সোনার বাংলা ট্রেনে আমরা উঠে গেছি, এবং খুব অচিরেই বঙ্গবন্ধুর যে উদ্দেশ্য, যে টার্গেট ছিল, আমরা সেখানেও খুব সহজে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারবো। এটা আমার বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে আমার এটা বিশ্বাস আমার ভিতরে জন্মেছে আমার নেত্রীর মাধ্যমে। আমি যদি একটু আপনাকে এভাবে করি, সমালোচনা আছে, বিরোধী দল অভিযোগ করেছে যে বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ব্যাপক আয়োজন করে কোটি কোটি টাকা খরচ করে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে। না, এই পরিপ্রেক্ষিতে আমি বলি, যেটা শরীফ ভাইও বলার চেষ্টা করছিল, এবং তারা এরকম একটা উদ্বোধনী অনুষ্ঠানে তারা বয়কট করছে, যেটা ওনার কথা দিয়ে বোঝা গেল, এটা কিন্তু ঠিক না। আমাদের নেত্রী কিন্তু তার 1-2 দিন আগেই কিন্তু সিলেট অঞ্চল কিন্তু বন্যার্তদেরকে পরিদর্শন করে এসছেন, এবং যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার আমার সরকার কিন্তু ততটুকু ব্যবস্থা নিয়েছে। কিন্তু এখন যদি এই পদ্মা সেতু উদ্বোধনের কারণে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটা আলাদা কথা, কিন্তু সেই অসুবিধা কিন্তু হয়নি। তার কারণ আমাদের দলীয়ভাবে, সরকারিভাবে সিলেটবাসীর জন্য, বন্যার্তদের জন্য যা যা করার দরকার আমার নেত্রী সবকিছু ফুলফিল কিন্তু করছে। না, সেটি করেছে বলা হচ্ছে, বন্যার্তদের জন্য যে পরিমাণ সাহায্য সহযোগিতা করা দরকার ছিল অবশ্যই করেছে, সাহায্য সহযোগিতা করে নাই। না, অবশ্যই করেছে। পদ্মা সেতু উদ্বোধনের সাথে এর কোনো সম্পর্ক নাই। কম করলো না বেশি করলো, বা পদ্মা সেতু উদ্বোধনের কারণেই বন্যার্তদেরকে সাহায্য করা যায় নাই, এই ধরনের বিরোধী দলের এটা একটা হীনমন্যতার মানে বহিঃপ্রকাশ আমি মনে করি। তার কারণ তারা তো পদ্মা সেতু তো অনেকেই সহ্য করতে পারছে না, যেমনটি পাচ্ছিল না আমাদের প্রিয় মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের মতো একটা স্বাধীনতা যুদ্ধেরও বিরোধিতা করেছে এ দেশের লোক। তো এটা পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার করছে, না জানি কি হয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না, এই যে একটা হীনমন্যতা, পদ্মা সেতুর সেটারই একটা বহিঃপ্রকাশ। তার কারণ পদ্মা সেতুর উদ্বোধনের সাথে বন্যার্তদের সাহায্য পেল কি পেল না এর কোনো সম্পর্ক নাই। আর আমাদের পদ্মা সেতু কি অন্য কোনো দেশের? এটা কি আমাদের 16-17 কোটি মানুষের অহংকার না? আমাদের 17 কোটি মানুষের কি উন্নয়ন না? এর ফলে যে আমাদের একটা যে জিডিপিটা বাড়বে, সেটা কি সারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানকে কি উন্নতি করবে না? এটা কি শুধু কি মাত্র 21টা জেলার, শুধু কি মাত্র আওয়ামী লীগের জন্য? এটা বাংলাদেশের সর্বস্তরের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করার একটা মাইল ফলক আমি মনে করি। এবং বন্যার্তদের সাহায্যে আবার উদ্বোধন, এটাকে আলাদাভাবে দেখা একটা সস্তা সেন্টিমেন্ট তৈরি করা যে ব্যাপারটা আমি লক্ষ্য করছি, এটা কিন্তু মোটেই ঠিক না।
এখানে একটা উদারতার অভাব আছে, একটা হীনমন্যতার ব্যাপার আছে। এই উদারতা যে কারণে বারবার এই পদ্মা সেতু নিয়ে এই যে কোনো জিনিসের একটা মানে কম্পেয়ার করার একটা চেষ্টা করছে। আপনি কাদের কথা বলছেন উদারতা হীনমন্যতা? না, যেমন একটা গ্রুপ তো কাজ করছে, একটা গ্রুপ, যেমন বাংলাদেশ আওয়ামী লীগ সমমনা দলগুলো যেমন একদিকে, মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলো একদিকে, এবং আরেকটা তো আছে আমরা জানি যে চিরশত্রু আবাহনী মহামাডানের মতো যে বিএনপি, যাদের কোনো গণতান্ত্রিক আচরণ নাই, যারা গণতান্ত্রিক কোনো প্র্যাকটিস করে না, যাদের রাজনৈতিক ভাবে দলও গণতান্ত্রিক না, প্রতিপক্ষ থাকে, তারা প্রতিপক্ষর ভূমিকা তো তারা পালন করে না, তারা তো শত্রুতার মনোভাব নিয়ে রাজনীতি করে। যে কারণে রাজনৈতিক প্রতিপক্ষ, যেমন আমি ব্যক্তিগতভাবে যখন থেকে আমি একটু রাজনীতিতে সেই দীর্ঘ সময় থেকে আসছি, আমরা সবসময় দেখেছি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাপ, এগুলো আমাদের সহযাত্রী, মানে আমাদের রাজনৈতিকভাবে আমাদের বন্ধু। কিন্তু কমিউনিস্ট পার্টি ইদানিং আমি যে ব্যাপারগুলো লক্ষ্য করছি সেগুলোকে আমি মাঝে মাঝে বিরোধিতা আর ওনাদের কথার রেসের ভিতরে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না, খুঁজে পাচ্ছে না। খন্দকার মাসুক, আপনার কাছ থেকে শুনতে চাই। বলা হচ্ছে যে পদ্মা সেতুর বিরোধিতা করছেন আপনারা, আর এই অনুষ্ঠানে আপনারা গেলেন না কেন? সম্মানিত আলোচক জনাব ফখরুল আলম কাঞ্চন, এনটিভি দর্শক শ্রোতা, পদ্মা সেতু এটা জাতীয় স্থাপনা, সার্বজনীন বিষয়। পদ্মার ওপারের সন্তান হিসাবে আমি আনন্দিত, লক্ষ কোটি মানুষের মতো আমি উচ্ছ্বাসিত ওপারের ছেলে হিসাবে। পদ্মা সেতু জিয়াউর রহমান 1979 সালে 15ই ফেব্রুয়ারি এই মাওয়া টু ভোলা এই রাস্তার উদ্বোধন করেন উনি। তখন উনি স্বপ্ন দেখেছিলেন এখানে ব্রিজ হবে আজকের কালকে। সেই ধারাবাহিকতায় বিএনপির আমলে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, নাজমুল হুদা যোগাযোগ মন্ত্রী, জাইকার মাধ্যমে এটাকে সম্ভাব্য যাচাই করেছে, পাটুরি দিয়ে হবে না মাওয়া দিয়ে হবে। তখনকার যোগাযোগ মন্ত্রী উনি চেয়েছিলেন দোহার চরভদ্রাসন ওইখান দিয়ে, কিন্তু জায়গা বলেছেন নো, এটা মাওয়া দিয়েই হবে। সেই থেকে শুরু, সেই ধারাবাহিকতায় এরশাদ, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এই আমলে সম্পন্ন হয়েছে। এই সময় যারাই সরকার থাকতেন, আমরা থাকলে আমাদের সময়ও এটা সম্পন্ন হতো। পদ্মা সেতুর বিরুদ্ধে বিএনপি কখনো করেননি, করে না। বিএনপি, আমরা বলেছি পদ্মা সেতু দুর্নীতির কথা, পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। পদ্মা সেতু কোনো ব্যক্তির একক না, মুক্তিযুদ্ধে দলীয় মুক্তিযুদ্ধ কেউ পারিবারিক দলীয় করতে চায় এদেশ মুক্তিযুদ্ধ করেছে, নো। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ যেমন করেছে, বাসিনী কাজী জাফররাও মুক্তিযুদ্ধ করেছে, কমিউনিস্ট পার্টিও মুক্তিযুদ্ধ করেছে, তখন এদেশের আপামার জনগণ মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে। এটা যারা কুক্ষিত করতে চায়, ঠিক তেমনি ভাবে পদ্মা সেতুকেও যারা ব্যক্তিগত সম্পত্তিতে করতে চায়, কারো দলের ব্যক্তিগত রিটায়ারমেন্টের টাকা দিয়ে পদ্মা সেতু হয় নাই। আপনার আমার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তরকারিওয়ালা, ফলওয়ালা, এই দিনমজুর, নৌকার মাঝি, তাদের সকলের টাকায় পদ্মা সেতু হয়েছে। হ্যাঁ, এই আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে হয়েছে, নিঃসন্দেহে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি যেখানে বলতে চাই, এই পদ্মা সেতু উদ্বোধনী যে ঢাকঢোল পিটিয়ে শত শত কোটি টাকা ব্যয় করে যে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করেছে, এটা পিছিয়ে দেওয়া যেত। চিলের যখন বানভাসী মানুষ ভাসে, গবাদি পশু রাখার দাঁড়া করার জায়গা নেই, মানুষ দাঁড়াতে পারে না, সেই সময় শত শত কোটি টাকা ব্যয় করে আনন্দ উল্লাস এদেশের মানুষ এটা ভালো চোখে নেয়নি। এই অনুষ্ঠান সর্বজনীন হয় নাই, এইটা একটা দলীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। পদ্মা সেতু কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো ব্যক্তির নয়। আপনি দেখেন সংসদে বিরোধী দল বলতে গ্রুপ কারা, জাতীয় পার্টি কি গিয়েছে, কমিউনিস্ট পার্টি গিয়েছে, অন্যান্য সংগঠন গিয়েছে, যায়নি, হাতে গোনা 2-1 গিয়েছে। এইটা সার্বজনীন করতে পারে নাই। মুক্তিযুদ্ধ যেমন ব্যক্তিগত ব্যক্তির দলের করতে গিয়েছে, এই পদ্মা সেতু করতে গিয়েছে জনগণ
এটাকে ভালোভাবে নেয়নি। পদ্মা সেতু যেদিন শুরু হয়েছে, যেদিন শুরু হয়েছে, আমরা দুর্নীতির কথা আমরা বলতে চাই, যেদিন শুরু হয়েছে, যেদিন বালু ফেলবে সেদিনই ওটা প্রতিবন্ধকতা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিল, প্রধানমন্ত্রী সমাধান দিতে পারেনি, তাদের মাশওয়ারা দিয়ে আমি এখানে ডকুমেন্ট উপস্থাপন করে আমি আমার বিপদ ডেকে আনতে চাই না। জনাব শরীফুজ্জামান শরীফ, আলোচনায় ফিরি আপনাকে দিয়ে আরো একবার। সেটি হচ্ছে পদ্মা সেতু নিয়ে আলোচনা আছে, কিন্তু আমি বলবো যে এরকম একটি অনন্য স্থাপনা আমাদের দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, জনগণের জন্য তো একটি গর্বের। সমালোচনা তো থাকবেই। উদ্বোধনী নিয়ে যেটি বলছিলেন খন্দকার মাসুক, আপনাদের অভিমত কি? আমরা ওই আগের অংশে যেটি বলেছি যে এই ধরনের একটি স্থাপনা প্রয়োজন ছিল। একটা বিস্তীর্ণ অঞ্চলকে আপনি আমাদের মূল স্রোতধারার সাথে যুক্ত করার জন্য এটি প্রয়োজন ছিল। আমরা এই ধরনের প্রকল্প বা পদক্ষেপগুলোর বিপক্ষে নই, কিন্তু যখন আমরা দেখি যে সেই প্রকল্পটি জনগণের স্বার্থের বিরুদ্ধে কখনো কখনো দাঁড়িয়ে যায়, আমরা তার বিরোধিতা করি। সুন্দরবনে আমি উদাহরণ হিসাবে বলি, জনগণের স্বার্থের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়েছে, অনেক জায়গায় যায়। এটি আপনার দীর্ঘ আলোচনা করা যায়। সুন্দরবনে যে কয়লা ভিত্তিক যে প্রকল্পটি, আপনি জানেন যে বাংলাদেশের বামপন্থীরা তার বিরুদ্ধে লং মার্চ থেকে শুরু করে অনেক কিছু করেছে। না, সেটি নিয়ে একটা আলোচনা আছে, পরিবেশ নিয়ে। অর্থাৎ যে স্থাপনা বা যে প্রকল্প আপনার জনস্বার্থের বিপক্ষে চলে যায়, আমরা এখন দেখছি যে জাপান, সে কিন্তু বলছে যে কয়লা ভিত্তিক প্রকল্পে সে যুক্ত থাকবে না এবং নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে। অর্থাৎ সারা পৃথিবীতে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেটি নিয়ে কিন্তু কথা ওঠা শুরু হয়েছে। যে কথাগুলো আমরা এর আগে বলেছি, আপনি ওই পয়েন্টের যে প্রকল্পগুলো জনগণের স্বার্থ অথবা রাষ্ট্রের স্বার্থকে ক্ষুণ্ণ করে, সেটি প্রকৃতি হতে পারে, পরিবেশ হতে পারে, জনস্বাস্থ্য হতে পারে, ইত্যাদি ইত্যাদি, সেই জায়গাগুলোতে আমরা বিরোধিতা করব, প্রতিবাদ করব, এবং প্রতিবাদটা আমরা করছি। পদ্মা সেতু প্রকল্প আমরা মনে করি যে এটি কানেক্টিভিটির ক্ষেত্রে একটা বড় যুগান্তকারী ঘটনা। তবে আমি ওই যে অংশটিকে বললাম যে পদ্মা সেতু নিয়ে আমার গত কয়েক বছরে বেশ অনেকগুলো লেখালেখির সাথে আমি যুক্ত, লেখা বেরিয়েছে সেই জায়গা থেকে এবং নিজের অভিজ্ঞতার জায়গা থেকে। আমরা এই উদ্যোগগুলো যদি আপনি জনস্বার্থে নেন, যখন আপনি সন্দ্বীপে সাবমেরিন কেবল দিয়ে সেখানে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করেন, আমরা কিন্তু তার বিরোধিতা করি না। কেন? আমি মনে করি যে সরকার এই কাজটি ওই অঞ্চলের বিদ্যুৎ পৌঁছানোর ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু যদি এটি সেখানকার প্রকৃতি বা পরিবেশকে কোনোভাবে বিপন্ন করে, যদি এই কাজটি করতে গিয়ে আপনি অর্থ ব্যয়ের ক্ষেত্রে অস্বচ্ছতা, আমরা তার প্রতিবাদ করি, বিরোধিতা করি। যেমন আমাদের এখানে কিন্তু উদাহরণ আছে, আপনি হাসপাতাল করছেন, সেখানে বালিশ টালিশ ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। সময়ের কারণে আপনি হয়তো সেখানে যেতে চাইছেন না, কিন্তু আপনি এই যে উদ্যোগটা নিয়েছেন, এর সুফলটা যদি মানুষের কাছে পৌঁছাতে হয়, হ্যাঁ, এখন সকালবেলায় রওনা হয়ে ঢাকা থেকে কুয়াকাটায় বা বরগুনাতে, পটুয়াখালীতে, বরিশালে আমি 4 ঘন্টায় যেতে পারছি, এটি একটি ভালো দিক। একই সাথে আপনাকে এই জায়গাটাও যেতে হবে এই সেতুটাকে ব্যবহার করে ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আপনি যে জিডিপির কথা বলছেন, আপনি যদি সেখানে বিদ্যুৎ দিতে না পারেন, আমরা দেখছি যে আমাদের এখানে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হয়েছে, সরকার বলছে, কিন্তু তারপরেও আমাকে এখানে সিদ্ধান্ত নিতে হচ্ছে মার্কেট, বাজার রাত 8টার পরে খোলা রাখা যাবে না। কেন? বিদ্যুৎ আমি দিতে পারছি না, কারণ আমার সঞ্চালন লাইন কম আছে। তারপরে যেহেতু একটি যুদ্ধ পরিস্থিতি, সেই সময় সঞ্চয় হওয়া, ওই জায়গাটা একটু সাশ্রয়ী হওয়া, সবকিছু মিলিয়ে যে স্থাপনাটা করেছেন আমি হাজারবার আপনাকে অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু এর সুফল পৌঁছে দেওয়ার জন্য আপনাকে আরো কতগুলো ইনিশিয়েটিভ নিতে হবে। সেই সময় তো আছে, আমাদের সেই সময় চলে যায় নাই। আমি সেটি তো বলছি না যে চলে গেছে, আমি বলছি যে এই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনাকে পর্যায়ক্রমে কতগুলো পদক্ষেপ নিতে হবে। খুলনা শহর আমাদের ওপারের সবথেকে বড় একটি শহরের মধ্যে খুলনা শহর। আপনি জানেন যে একসময় সেই শহরটি পাট থেকে শুরু করে নানা শিল্প কলকারখানার জন্য বিখ্যাত ছিল। আজকে সেটি কিন্তু বিরান ভূমি। অর্থাৎ আপনি কর্মসংস্থানের জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে, মংলা বন্দরকে রক্ষার জন্য আপনার পর্যটন আছে। অর্থাৎ শুধুমাত্র এই কাজটি করার ভেতর থেকেই আপনার দায়িত্ব শেষ হয়ে গেল না,
শেষ কথাটা হলো যে স্বচ্ছতা নিয়ে কিছু কথাবার্তা উঠছে। অবশ্যই আমি মনে করি 2006 সালে, আমি সেখানে শেষ করে দিব, 2006 সালের যে অর্থ দিয়ে আপনার পরিবারের খরচ চলতো 2021 সালে সেই অর্থ দিয়ে চলে না। 2006 সালে আপনি একটা ঘর বানানোর জন্য যে বাজেট, এখন সেটি চলবে না। কিন্তু এখন যেটি আপনি খরচ করছেন সেটি কি আপনাকে যৌক্তিকভাবে দেখাতে হবে। আমরা কখনো কখনো মনের মাধুরী মিশিয়ে যাকে তাকে এই প্রকল্পের শত্রু, এই প্রকল্পের বিরুদ্ধে, অমুক এটার বিপক্ষে ছিল, এই রকমের ব্যক্তি প্রতিষ্ঠানকে ধরে যে সমালোচনা করি এবং যারা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ যাদের নেই, এই সমস্ত ব্যক্তিদেরকে এই কাজটি আমাদের মনে হয় বন্ধ হবে। জি, জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, পদ্মা সেতু নিয়ে স্বচ্ছতার মানে কথা বলা হচ্ছে, যদিও তার কোনো তথ্য প্রমাণ কেউ, কোনো দল বা ব্যক্তি উপস্থাপন করতে পারেনি। তারপরও এই যে একটি আলোচনা, মানে কি বলবেন আপনি? না, আলোচনা আসলে হয়েছে কি, বিএনপির যেমন রাজনৈতিক মাঠে কোনো কর্মসূচি নাই, মানে কোনো ইস্যু নাই কি নিয়ে রাজনীতি করবে, শরীফ ভাইদেরও নাই কি নিয়ে সমালোচনা করবে, কিন্তু সমালোচনা তো করতে হবে। যেমন বিএনপির প্রথম থেকে আলোচনা শুনলে ওই যে গ্রামের সুইস ব্যাংকে গ্রামের একটা যেমন কথা আছে, রাজনীতি বলতে লেখাপড়া করলে কি হবে, চাকরি তো পাবে না, আবার চাকরি পেলে কি হবে, বেতন তো পাবে না। তো এই টাইপের কিন্তু বিএনপি ভাইদের, খালেদা জিয়া থেকে, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সবার কিন্তু একটা অ্যাটিটিউড ছিল এরকম। তারপরে অর্থনীতিবিদেরা তো এক একটা মতামত দিতই যে কি আছে এইভাবে, কি যখন আমাদের নেত্রী ঘোষণা দিল যে আমাদের নিজস্ব অর্থায়নে হবে, তখন থেকে এক একটা অর্থনীতিবিদের, এবং কার্টুন দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, সেই কার্টুনগুলো যে আমাদের সাবেক অর্থমন্ত্রী নদীতে নেমে বাঁশ দিয়ে সাঁকু বানাচ্ছে, এইরকম একটা উপহাস আমাদেরকে করা হয়েছে। আমরা কেন এই যে বারবার সেই জবাবগুলো আমরা কেন দিচ্ছি? অন্য অন্য তো বড় বড় প্রজেক্ট তো আওয়ামী লীগের আমলে হচ্ছে, বঙ্গবন্ধু টানেল হচ্ছে, আপনার এই যে এনটিভির পাশেই আপনি দেখবেন উড়াল সেতু, মেট্রো রেল, এগুলো নিয়ে তো কথা হচ্ছে না। কিন্তু ওরা যখন কোনো কিছুই না পায় দুর্নীতি নিয়ে কথা বলে। আর ইন্টারনাল সোর্স থেকে যে ফান্ডগুলো আমরা করছি, আপনারা সবাই জানেন যে একটা প্রজেক্ট করতে গেলে হয় এক্সটার্নাল, মানে সোর্স অফ ফান্ড যদি আপনি দেখতে চান, হয় এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। তো যখন এক্সটার্নাল আমরা ফান্ডকে নিতে গিয়ে যখন বিশ্ব ব্যাংক ষড়যন্ত্রের কারণে আমাদেরকে দিতে অস্বীকার করলো, তখন কিন্তু আমাদের নেত্রী ঘোষণা করলো যে আমরা ইন্টারনাল সোর্স থেকে এটা ইউজ করব। তো নিজস্ব অর্থায়ন বলতে ওনারা ব্যঙ্গ করে বলে, এটা কি শেখ হাসিনার তার ঘর থেকে করেছে, এটা তো জনগণের কাছ থেকে করেছে, এটা কি আর ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন আছে? আপনাদের সবকিছু মন মানসিকতা এত নিম্নমানের এই বিএনপির লোকজনের যে এরা এটাও বুঝে না, এটাও ভেঙে বলতে হয়। ইন্টারনাল সোর্স একটা অর্গানাইজেশনে যখন একটা প্রজেক্ট তারা করতে যায়, তখন হয় ইন্টারনাল সোর্সে কিছু করে, এক্সটার্নাল সোর্স থেকে ফান্ড নিয়ে তার একটা প্রজেক্টকে করে। তো সেই প্রজেক্ট আবার কম্পেয়ারও করে। একটা প্রজেক্টের ইভ্যালুয়েশন করতে গেলে 101টা তার ইন্ডিকেটর আছে, যেটা দিয়ে একটা প্রজেক্টকে কম্পেয়ার করতে হয় একটা প্রজেক্ট দিয়ে। সেগুলো তারা জানে না, সংসদে বলেন, বাইরে বলেন, পাগলের প্রলাপ বকে। এত বড় একটা স্থাপনা নিয়ে তাদের কোনো সিস্টেমেটিক বলেন বা কোনো একটা পর্যালোচনা থাকতে পারে, সমালোচনা না। এক্ষেত্রে যদি আমাদের এই পদ্মা সেতুকে নিয়ে যদি বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত তারা মনে করে যে আমরাই সব থেকে সমাজ বিপ্লব, এই সেই আমরাই বিশ্লেষণ করে জানি, তারপর ওরা যদি বলে, তাহলে একটা প্রজেক্ট ইভ্যালুয়েশন করতে গেলে সমালোচনা না, এখানে পর্যালোচনা করতে পারতো, যে পর্যালোচনাটা আমাদের ভবিষ্যতে এই ধরনের বড় বড় প্রজেক্টে কাজে লাগতো। তারপরও বিদেশিদের সাথে আমাদের দেশের যে টেকনোলজির একসাথে কম্বিনেশনে যে এত বড় প্রজেক্ট করেছে, আমরা অনেক অভিজ্ঞতাও কিন্তু আর্ন করছি। তো এখানে যেমন দুটো সমস্যা ছিল, একটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট, একটা কারিগরির দিক দিয়ে। তো টেকনিক্যালও কিন্তু অনেক প্রবলেম ছিল, এই যে কারণে মাঝে মাঝে পদ্মা সেতু কিন্তু থেমে যেত। যে নকশা তৈরি করা হয়েছিল পরবর্তীতে সেটাকে চেঞ্জ করতে হয়েছে। খরস্রোতা নদী যখন যেটা দরকার হয়েছে সেটাকে বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে এসে আবার ইভ্যালুয়েশন করে তার মেরিট ডিমেরিট আলোচনা করে পর্যালোচনা করে আবার কিন্তু কাজ আগিয়ে নিয়ে গেছে। তো এত কিছু করার পরে এগুলো কিন্তু বিএনপি চোখে দেখে না। একটা দেশ ডেভেলপ করবে কি করে? এদেশের কিছু কিছু অর্থনীতিবিদের কথা শুনে ওদেরকে আমার জ্ঞান পাপী মনে হয়।
আমরা তো ছাত্র, অর্থনীতির ছাত্র, আমরা তো স্যারেরা কি বলে আমরা তো অন্তত কিছু তো বুঝবো। তো এই ধরনের মন মানসিকতা চেঞ্জ করে যতদিন ভালো কাজে সহযোগিতা না করবে এই দেশের আসলে ততদিন উন্নতি হবে না। তো বিএনপি ভাইদেরকে, মাসুদ ভাইয়ের কাছে বলবো যে এইসব আবল তাবল কথা না বলে আপনারা এখনো সোজা লাইনে আসেন। এই দেশটাকে আমরা আমরা সেইভাবে পদ্মা সেতুর উদ্বোধনকে নিয়ে সরকার এবং সরকারি দলের টপ থেকে বটম পর্যন্ত তারা, আমি ওনার আবল তাবল শব্দটা ব্যবহার করছে বলে বলতে চাই যে আবল তাবল কথা বলেছেন, এটা ডিগনিটিকে ক্ষতি করে দিয়েছে। যেমন আপনার লজ্জায় যাচ্ছে না আসলে, আমি বলি যেমন, আচ্ছা আরেকটু কথা একটু বলি আপনাকে, উনি বিরোধিতা করেছেন এত কিছু বলেছি। আজকে এখানে জাতিকে সামনে রেখে বলতে চাই, প্রমাণ দেখান ডক্টর ইউনূস কোথায় কিভাবে বিরোধিতা করেছে। আচ্ছা আমি আপনাকে এটা প্রমাণ লাগবে না, এটা জনগণ এমনি জানে কি কারণে ওয়ার্ল্ড ব্যাংক তার টাকা বন্ধ করলো, কি কারণে না প্রমাণ দেখান। ডক্টর কামাল আর ডক্টর ইউনূস সাহেব হিলারি ক্লিনটনকে বিরোধিতা করেছেন। কিন্তু জি আমরা পদ্মা সেতুর পক্ষে, শুরু করেছেন বেগম খালেদা জিয়া। আমরা এটা দুর্নীতির বিষয়ে কথা বলেছি, আপনারা বলেছেন দুর্নীতি কোথায় বলছি আপনি বলেন না, আমি বল কি কোথায় কি বলতে এই আলোচনাটা আমার মনে হয় জমি অধিগ্রহণ থেকে শুরু করে, কোথায় হয়েছে আমি বলি জমি অধিগ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত এক ব্যক্তি পদ্মার চর অন্য মানুষের নামে দেখিয়ে 3 গুণ টাকা দিয়েছে। খন্দকার মানুষ আমি মাসুক আমি ছোট্ট একটা ওই আলোচনায় আসবো সেটাই বলতে চাচ্ছি যে আজকে তথ্যমন্ত্রী বলেছেন যে পদ্মা সেতুর উদ্বোধন এবং যান চলাচলের জন্য খুলে দেওয়া এরকম একটি সুন্দর কাজের জন্য অভিনন্দন না জানিয়ে বিএনপি অত্যন্ত হীন মানসিকতার পরিচয় দিয়েছে এবং এইটিই প্রমাণ করে যে তারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। ডক্টর হাসান মাহমুদ বিগত একটা অনির্বাচিত সরকারের এমপি ইলেকশন হলে হতেন না উনি, যে কথাবার্তা ব্যক্তিগত আমি বলতে ওনাকে যদি আপনারা আমি বললে ভুল হবে, উনি একটা সুস্থ মানুষ না, রাজনৈতিক কথা সুস্থ মানুষ, রাজনৈতিক আলোচনা করতে চাই, সুস্থ মানুষ না। অভিনন্দনটা জানাতে ক্ষতি কি ছিল? আপনারা যদি অভিনন্দন জানাতেন, আরে ভাই আপনারা পদ্মার থেকে ফেলিয়ে চুবিয়ে মারবেন, আপনারা বলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার বলেন বিএনপি পদ্মা সেতু দিয়ে যেতে পারবে না, বলি আমি নাম বলেন, আমি বলি কে বলছেন, নাম উচ্চারণ করতে চাই, আমি নাম উচ্চারণ করলাম না, বলেছেন ওটা বিএনপি, ওটা কি আওয়ামী লীগের টাকায় হয়েছে পদ্মা সেতু যে বিএনপি পদে যেতে পারবে না? না না, আমরা তো বলছি না, আপনার বেতনের টাকায় করছেন, আপনারা তো এটা যেতে দিবেন না, ওটা বিএনপি। হ্যাঁ, এইরকম একটা সেতু এরকম স্থাপনায় ধারাবাহিকতা, একজন শুরু করে আর একজন শেষ করে। যমুনা সেতু একজন শুরু করছেন আর একজন শেষ করেছেন। এরকমই আজকে যদি সরকার পরিবর্তন হয়, অন্য কেউ সরকার আছে, এই কাজগুলো কি বন্ধ করে দিবেন না এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন? এটাই তো। তাহলে কি আওয়ামী লীগের এই তাদের অবদানকে অস্বীকার করতে হবে? তাদের অবদান নাই, শুরু করেছেন না, এরকমই হয় বিষয়। এরকম একটা স্থাপনা দেশের, এটাকে সবার অবদানে এটা হয়েছে, কিন্তু এটার উদ্বোধনকে কেন্দ্র করে আপনারা যে ভাষায় যে সমালোচনা করলেন, সেখানে আপনি বলেন বিএনপি কিভাবে যায়, তার বিএনপির চেয়ারপারসন 3বারের প্রধানমন্ত্রী, তারে আপনারা অবরুদ্ধ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, চিকিৎসার ব্যবস্থা করেন না, আপনারা বলেন ওই অনুষ্ঠানে যাওয়া। কারা? আপনার বিরোধী দল গেছে, বর্তমানে এই গৃহপালিত বিরোধী দল গেছেন, জাতীয় পার্টি গেছে, জিএম কাদের গেছেন, রওশন অসুস্থ, অন্যরা গিয়েছেন না। জিএম কাদের উনি ইয়াতে ছিলেন না, দেশে ছিলেন না, সেটা গেছেন। তো কারা গেছে? যাবেন না কেন? ওটা আওয়ামী লীগের মিটিং হয়েছে, ওটা আওয়ামী লীগের জনসভা কেন? জি, আমরা মনে হয় বিরতি নিব, আমরা একটু বিরতি নেই। আপনাদের নিজেদের এখন লজ্জা পাচ্ছেন, আমরা যেভাবে বিরোধিতা করেছি, বেগম খালেদা জিয়া যেভাবে বাকিয়ে বলেছে, 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার থাকতো, আর যদি পদ্মা সেতু হতো কি হইতো বলেন? হতো না বা হতে পারতো না? জনাব শরীফুজ্জামান শরীফ, আমরা একটু বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এই পার্ট স্বল্প সময় আমরা শেষ করব তাড়াতাড়ি। আমি যদি বলি যে পরিস্থিতির 15 জেলায়
সরকার ঘোষিত বা আলোচনা আছে যে 15 জনা বন্যা পরিস্থিতি, কিন্তু আসলে পানি কমলেও বানভাসীদের দুর্দশা দুঃখ কিন্তু যায়নি, বরং আরও বেশি চিত্র ফুটে উঠছে। আমরা আজকে রিপোর্ট হচ্ছে সুনামগঞ্জ এবং সিলেটের অঞ্চলের রাস্তাঘাট এবং বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। শুনতে চাই আপনার কাছে। আজকে এই মুহূর্তে আমার সুনামগঞ্জে থাকার কথা ছিল ওইখানকার পরিস্থিতি দেখার জন্য। গত কয়েকদিনের শারীরিক অসুস্থতার কারণে আমি আজকে আর সাহস করে বেরোতে পারিনি। আমি হয়তো এই সপ্তাহের মধ্যেই যাব। যে চিত্রটা আমরা দেখছি এবং আমাদের শহর কেন্দ্রিক গণমাধ্যমের যেভাবে কোনো কোনো অনুষ্ঠানকে যেভাবে তুলে ধরা হচ্ছে তার সাথে সিলেটের চিত্রর মিলছে না। আপনি বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে যাবেন, সেখানে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত সাপোর্ট তাদের নেই, খাবার নেই, ইত্যাদি ইত্যাদি নেই। পুরো অঞ্চল জুড়ে কিছুই নেই। প্রশাসনের পক্ষ থেকে পলিটিক্যালি এই রকমের ঘটনার পরে যে ধরনের রিয়াক্টটা করা হয় বা সেই রিয়াকশনটা আমরা দেখছি না। সরকারের পক্ষ থেকে যে সহযোগিতাটা করা হয়েছে সেটি খুবই অপ্রতুল। আমি এটি 1000 বার বলতে পারি। সরকারের যে ক্যাপাসিটি আছে সেই তুলনায় বন্যার্ত মানুষের পাশে সেইভাবে দাঁড়ানো হয়নি। আমি উদাহরণ হিসাবে বলতে পারি, আপনি নেত্রকোনা জেলার জন্য আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মাত্র 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে। আমাদের সিলেটের জন্য মাত্র 30 লাখ টাকা বরাদ্দ, 80 লক্ষ। আমি ওই জায়গাটা আসছি। যখন এই অর্থ বরাদ্দর পরে সমালোচনাটা হলো, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একটা স্পেশাল বরাদ্দ গেছে, কিন্তু কনসার্ন যে মিনিস্ট্রি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে যে বরাদ্দটা সেটি সাফিসিয়েন্ট না। এখন পর্যন্ত মানুষের কাছে সেই সহায়তাটা পৌঁছেনি। আমাদের ন্যাশনাল লিডার যারা আছেন, সেখানকার যে জনপ্রতিনিধি যারা আছেন, তাদের একটা বড় অংশ এখন পর্যন্ত এলাকায় যাননি। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, এবং আপনারা নিশ্চয়ই আপনাদের প্রতিনিধিরা খবর পাঠাচ্ছেন, মানুষ ভালো নেই। আমরা এখানে বসে সমৃদ্ধির যত গল্পই বলি না কেন, তাদের পাশে দাঁড়ানোর যতগুলো ঘটনা উদাহরণ ব্যাপক হয়েছে, একটি ব্যাপক হলেও এত বন্যা অবশ্যই কার পাশে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। জি, জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, এই অভিযোগটি আসছে যে বন্যা, যে ব্যাপক বন্যা হয়েছে এবার, সেই তুলনায় সরকার দলের এমপি নেতা নেত্রীরা কিন্তু সেভাবে তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি। দেখেন, যারা এই ধরনের কথাগুলো বলছে, অভিযোগগুলো, তাদের একটু খোঁজ নেন। ওরা কিন্তু কিছুই করেনি তাদের জন্য। তাদের দায়িত্ব ভিন্ন, তারা যেহেতু বিরোধী দল, তাদের তো মানে অতটা দায় নেই। সরকারি দলের দায়িত্ব বেশি। জানবে কেমনে? আপনি যদি ব্যাটল ফিল্ডে না যান, যুদ্ধ কিভাবে হচ্ছে আপনি তো জানবেন না। তো আপনি আন্দাজে কথা কইলে তো হবে না ঢাকায় বসে। এখানে বিমান বাহিনী থেকে শুরু করে, এখানে আর্মি থেকে শুরু করে, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, যুবলীগ, প্রত্যেকটা সংগঠন তার নিজ নিজ জিনিস নিয়ে, আমাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তার দল নিয়েও প্রত্যেকটা দুর্গত এলাকার মানুষকে পৌঁছে দিচ্ছে। এখানে কোথায় নাই না, কিন্তু তবে যে ব্যাপক হারে যেটা হয়েছে, কিছু কিছু জিনিস আছে আমাকে লক্ষ কোটি টাকা থাকলেও করা যাচ্ছে না। আমাকে একটু বলতে দিতে হবে। আপনি যেটা বলেছেন এটা সঠিক, যে অনেক সময় টাকা থাকলেও হয়তো সেরকম পাওয়া যাচ্ছে না, কিন্তু পত্রিকায় এসছে যে সরকার যে ত্রাণ, যে টাকা বরাদ্দ করেছে, তাতে এটি এসছে যে বরাদ্দ হয়েছে 6 টাকা, সম্ভবত 55 বা 60 পয়সা, এবং মাথা পিছু আধা কেজি চাল, এটি হয়েছে বরাদ্দ। না, এটা কি ধরনের কথা? আমরা তো নিজে দেখেছি এত বড় বস্তা আর্মি বিমান বাহিনী, শুধু এটা তো আমরা তো টিভিতেও দেখেছি কত বড় বড় প্যাকেট তাদেরকে পৌঁছে দিচ্ছে। এত বড় বোতলের পানি আমি নিজে দেখেছি তারাকে দিচ্ছে সাথে করে। তাহলে আপনি আধা কেজি আর এটা কই পেলেন? আমি বলি আপনাকে, কথা বলছে, আচ্ছা আমাকে একটু বলতে দিতে। লোকজন যে এত কথা, আপনার কথা তো আমি বুঝে গেছি, আপনি সময় নষ্ট করবেন না, আমাকে বলতে দেন আপনি কি বলছেন। আমি তো বুঝছি এটা। আমি কথা শুনে যে ধরনের কথা বলছেন, আমাদের প্রত্যেকটা আপনাদের রিজভী সাহেব যেভাবে কবিতার ভাষায় যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, তার আগে একবার গেছে একবার আপনার এলাকার, আমার সিলেটে গেছে একবার, আপনার বিএনপি কি দিয়েছে এ পর্যন্ত আপনি দেখবেন টক শোয়ে বা বিভিন্ন জায়গায় যারা বেশি সোচ্চার হয়ে কথাবার্তা বলে, তারা কেউ কিন্তু এই মানুষদের পাশে, আমি ধরেন যে কেউ কিছু দিল, কেউ দাঁড়ায়নি, এরা বসে আছে শুধু সমালোচনার জন্য। আপনাদের না অবশ্যই দিচ্ছে, কেউ দিল কি দিল না। আপনি দেখেন বিমান বাহিনীর বিমান নিয়ে যেখানে মানুষ যেতে পারে না, সেই জায়গাতেও কিন্তু আমাদের ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। এখন এত বড় একটা এরিয়া, কিছু কিছু জায়গাতে কেউ কেউ বাদ পড়তে পারে, এগুলা
এগুলো না, আমি টোটাল বরাদ্দের কথা, টোটাল বরাদ্দের কথা বলেছি। যে বরাদ্দটা দেওয়া হয়েছে সেটাই কি শেষ? নিশ্চয়ই না, চলবে, যতদিন লাগবে ততদিন দিয়ে যাবে। এবং আরেকটা জিনিস আপনাকে আমি বলে রাখি, যেটা সরকারের কাছে আরো বেশি ব্যাপারটা খুব সিরিয়াস, সেটা হলো যে বর্তমানে যারা এই যে বন্যা কবলিত হয়ে আছে, বন্যা শেষ হওয়ার পরেই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু দরকার হয় সাহায্য, সবচেয়ে বেশি সাহায্য করতে হয়। ঠিক এই মুহূর্তে দরকার হচ্ছে, কারণ ঘরে ফিরতে পারছে না তারা। জি, এবং এরকম কিন্তু আগে 98 বন্যাতে বলেছিল 2 কোটি লোক মারা যাবে, 3 কোটি লোক মারা যাবে। আমাদের নেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে একটা লোক আল্লাহর রহমতে মারা যাবে। এবারে আমি আপনাকে বলতে চাই, শেষ করতে হবে একদম সংক্ষেপে। এই বন্যা নিয়ে আমি কোনো রাজনীতি করতে চাই না। করছেন প্রতিনিয়ত। 88, 89 সালে আমাদের বৃহত্তর ফরিদপুর এই বন্যার প্রভাব আমি নিজে দেখেছি, কষ্ট আমি দেখেছি। আমি বন্যা কাজও করেছি পার্টির পক্ষ থেকে। আপনাকে অপ্রিয় একটি সত্য কথা বলতে চাই, এই বৃহত্তর সিলেটের বন্যায় সর্বপ্রথম রাজনৈতিক দল হিসাবে জামাত 50 লক্ষ টাকা ওখানে অনুদানে ঘোষণা করেছেন, সশরীরে, ফটো সেশনের জন্য নয়, সশরীরে তারা ওখানে গিয়ে কাজ করেছে। নাম্বার 1। এই মুহূর্তে উনি বলছেন আমার আজকে মামলা, ওই মামলার একজন আসামি ছিলেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনি বিমানের টিকিট ওখানে দেখাইতে হয়েছে, তিনি বন্যার্থের সাহায্যে এই হাজিরাকে উপেক্ষা করে ওখানে আমাদের এখন কৃষক দলের কেন্দ্রীয় টিম, যুব দলের কেন্দ্রীয় টিম, সর্বোচ্চ সহযোগিতা নিয়ে। কিন্তু সরকারি দল আওয়ামী লীগ যে পরিমাণ সাহায্য সহযোগিতা নিয়ে ওখানে থাকার কথা সেটা ওনারা পারে নাই। আমি শুধু আপনাকে বলতে চাই, এই বন্যার্থীদের সহজ একটা মেগা প্রজেক্ট থেকে কমিশন পেয়েছে, অথবা সুইস ব্যাংকের একজনের টাকা, এই আলোচনা আমরা করতে চাই, ওখানে অনুদান দিলে না, এটা তো আপনি বলতে পারেন না। তারেক জিয়া যত টাকা নিয়ে গেছে দেশের, কিছু দিতে বলেন না সিলেট মানুষকে? আমার মনে হয় এই আলোচনাটা একটা প্রমাণ করতে পারেন না। এত টাকা পেয়েছে যে ব্রিটিশের এখন নাগরিকত্ব পর্যন্ত দিচ্ছে তারেক জিয়া, একটা টাকা, সেই টাকা কিছু পাঠান প্রমাণ করতে পারেন না। আমার মনে হয় এই অনুষ্ঠান বাংলাদেশের টাকা দিয়ে অপেক্ষা করে অনুষ্ঠান শেষ করতে হবে। খন্দকার মাসুদুর রহমান, জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, জনাব শরীফুর জামান শরীফ, আপনাদেরকে তিনজনকেই ধন্যবাদ। জি, আপনাদেরকে জি খন্দকার মাসুদ শেষ করতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।